conceptual issue of marginalization. So it's total ব্যাপারটা বুঝতে গেলে এইটার একটু লাগবে, সেটা হচ্ছে as history of economics changes, the idea of development changes. So idea of development কিভাবে চেঞ্জ হচ্ছে, তো সে অনুযায়ী দেখা যাচ্ছে যে there is a very distinct difference between IMF World Bank kind of institution and Bangladesh. So it's not possible to have a agreement on that. It's not possible to have agreements with this kind of agencies. So it is a conceptual issue rather than functional one. It's a conceptual controversy এখান থেকে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই ডেভেলপমেন্ট অফ হিস্ট্রি অফ ইকোনমিক্সের ইকোনমিক ডেভেলপমেন্ট আইডিয়া নিয়ে আসলাম। ইকোনমিক্সের হিস্ট্রি ভাগ করলে তিনটা ডিস্টিংক্ট স্কুল পাওয়া যায়, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা ট্রেডিশন, আর একটা মাইন্ডেড। ক্লাসিক্যাল ইকোনমিক্স মোটামুটি এগুলো তোমাদের সবই জানার কথা, আমিও টাইম সেভ করতে যাচ্ছি। পিরিয়ড ইজ 1776 অ্যাডাম স্মিথের বই পাবলিশ হয়েছে, and there is a definite point of demise, শেষ হওয়ার একটা পিরিয়ড আছে। So if anyone says that I am a believer of classical economics today, it's not possible because economics is history কিন্তু একটা definite শেষ demise declare করেছে। So it has got a starting point as well as ending point, and this is a period of time of classical economics, which is a period of time, and all of these economics came from Europe, preferably UK. So that is an idea and Europe based, and the other assumption ছিল full employment is an automatic outcome of equilibrium. তারা মনে করতো যে দেশে ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি বিরাজ করে, নট দ্যাট যে এটা আনতে হয়, নট দ্যাট যে এটা করতে হয়, এরকম না। ওই সময় এরকম মনে করা হতো। এই সময় মাইন্ডিং দ্যাট উই আর টকিং অ্যাবাউট টেকনিক পিরিয়ড অফ টাইম। এদের সবাইকেই প্রায় আমরা চিনি। সাম অফ দেম মেনশন আওয়ার স্টার্টস ফ্রম অ্যাডাম স্মিথ, অ্যাডাম স্মিথ, JB says laws and একটা সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এটা হচ্ছে সেজ ল। মিল, জেস মিল, পিগু, এদের মধ্যে কাউকে যদি আমরা বলি ফাইন্যান্সের লোক, দেন পিগু কামস ইন। পিগু যে মানি ইলিউশন, স্টক মার্কেটের ইলিউশন, ফাইন্যান্সিয়াল যে ইমপ্লিকেশন এখানে কাজ করে। রিকার্ডো রেন্ট থিওরি ফাউন্ডার, মার্শাল, মার্শাল ডিমান্ড থিওরি, ওয়ালরাস সাপ্লাই থিওরি কামস ফ্রম ওয়ালরাস, মাল্টিসের কর্পোরেশন, এরা সব হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স। তাদের কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ছিল হচ্ছে মার্কেট মেকানিজম। They are concerned of demand supply interaction. So there is a demand curve. Demand is a negative function of price. Supply is a positive function of price, and that two got to equate one another. These are the 3 points of market mechanism. তাহলে এইটাই এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, and that is all about development. অন্য কোনো কিছু করার দরকার নেই। For the sake of development, you don't need to formulate policies. You don't need to have a finance minister, economic minister, nothing, because it automatically comes in as long as a demand supply interactions are যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে মার্কেট মেকানিজম হবে। মার্কেট মেকানিজম কে প্রডিউস করবে, দ্যাট কামস ফ্রম মার্কেট। এখান থেকে আমরা জানছি যে হু উইল প্রডিউস। তো যারা কম কস্টে প্রডিউস করতে পারে, দে উইল টেক পার্ট ইন প্রোডাকশন। তো দিস ইজ হোয়াট ইজ প্রোডাকশন। হাউ মাচ উইল বি কনজিউম, যারা তার থেকে বেশি ইউটিলিটি পাবে তারা কনজিউম করবে। তো দিস মাচ উইল বি কনজাম্পশন, দিস মাচ উইল বি প্রোডাকশন। হোয়াট ইজ দ্য প্রাইস, আমরা এখানে প্রাইস পাচ্ছি, and how should they produce? এই চারটা প্রশ্নের উত্তর পেলে সেটাকে বলা হয় মার্কেট মেকানিজম। মার্কেট থেকে যদি আমরা চারটা প্রশ্নের উত্তর পাই, চারটা প্রশ্ন
who we pollute, who we consume, how much to consume or pollute, and how, what is the method of production. So cost minimization is the method of production. Chapter আমরা market mechanism কে derive করি, that economic development automatically takes place. That was their idea. Automatically active by means of market mechanism or interaction given something function. Intervention of the market by government or any other policy authority is not organized, is not desirable. যত ইন্টারভেনশন হবে তত ডিস্টোরশন হবে, হয় মনে করে যে এটা চালের দাম হলো, চালের দাম দিয়ে সাপোজ কিছু নিলাম 100 টাকা, কারণ গভর্নমেন্ট মনে করে 100 টাকা কেজি যদি হয় দ্যাট ইজ টু মাচ, তাহলে আমাকে কন্ট্রোল করতে হবে। সেটা যদি কন্ট্রোল করে তাহলে ডিমান্ড উঠবে এতটুকু, সাপ্লাই কম, তাহলে এই সাপ্লাই দিয়ে এই ডিমান্ড মিট করা গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। সো দ্যাট ইজ দ্য রিজন দ্যাট ইট রাদার discourages producer and that creates a distortion. The best kind of market is the one which doesn't have any intervention, doesn't have any interference. So তারা এটাকে মনে করতে দেবে। গভর্নমেন্টের এখানে রোল ছিল কনজারভেটিভ স্টেট, মানে হচ্ছে যে গভর্নমেন্ট মিনিমাম পসিবল গভর্নমেন্ট হবে, বিকজ গভর্নমেন্ট মানে একটা সমস্যা। Since the government at the time was often interested in aggressive action in neighboring countries and conserving the acquired wealth, মানে হচ্ছে ওদের জিনিসপত্র দখল করে নিয়ে আসতো, rather than spending that for welfare of this nation। এই কারণে গভর্নমেন্টকে সাহায্য দেখা হয়েছিল, গভর্নমেন্ট হয়েছিল necessary saving, necessary but not good. You cannot do without government, so you got to have a government, but no government is ever good. So that was the idea that government যত ছোট হয় তত ভালো, এটা ছিল তাদের আইডিয়া অফ ডেভেলপমেন্ট। কবে যেন শেষ হয়, কেন শেষ হলো এটা বুঝতে হবে। সেটা হচ্ছে largely they were focused on micro market mechanism, macro নিয়ে তারা একটা কনসার্ন ছিল না। So what happened back in 36 was a 30s there was a Great Depression in USA. Perhaps you know that Great Depression ever came, that took place in 30s in USA. So 3 out of 5 people got unemployed. তখন দেখা গেল then যখন এই সমস্যাটা হয় তখন আমেরিকা অনেক ওয়েতে সলভ করার চেষ্টা করেছে, দেখলো যে সমস্যার সমাধান হচ্ছে না, তখন they hired Keynes was from UK. So Keynes কে তারা 5 বছরের জন্য UK গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করে যে আমাদের এই সমস্যার সমাধানের জন্য we just lend us Keynes. Keynes went over there, studied US economy and realized that existing theories are not capable to solve the problem. So we need new set of theories. So Keynes ওই new set of American সমস্যার সমাধান করে, at the same time ওই লেসনটা বই হিসেবে পাবলিশ করে। That publication of book took place in 1936. That is the reason ওই বই পাবলিশ হওয়ার পর আমরা বুঝি যে ক্লাসিক্যাল ইকোনমিক্স আসলে কোনো কাজ করতে পারে না, because that is not focused on macro or national or aggregate. So that is the failure, systematic failure of classical economics. So that ended classical economics back in 36 by the publication of Keynesian books. এটা অ্যাডাম স্মিথের বই থেকে শুরু হয়, কেইন্সের বইতে শেষ হয়। অ্যাডাম স্মিথের বই তোমার জানো, নাম কি জানো? এটা জানো? কেইন্সের বইয়ের নাম জানো? জানো কি জানো না?
নাম হচ্ছে General Theory on Interest, Employment and Market. But that published in 36. Okay, so that is the context. He went over USA, had to study the problem of USA, and was really capable of solution to solving the problem, that unemployment problem was solved by Keynes, and then আগে সলভ করা হয়েছে পরে করে অবশ্যই তাহলে কেইন্সের কনসেপ্ট হচ্ছে ইকুইলিব্রিয়াম এমনি আসে না, ইকুইলিব্রিয়াম থাকলেও ফুল এমপ্লয়মেন্ট থাকে না। ওরা বলেছিল ফুল এমপ্লয়মেন্ট ইজ দ্য অটোমেটিক আউটকাম। কেইন্স দেখানো যে না, অটোমেটিক না, ইউ গট টু ডু সামথিং অ্যাবাউট দ্যাট। ফুল এমপ্লয়মেন্টে যখন ডিম্যান্ড ক্রিয়েট করতে হয়, ইজ অল অ্যাবাউট ডিম্যান্ড। You have to focus demand, and if you really can ensure effective demand, তাহলে you can solve the problem. All sorts of problems can be solved. এখনো যতগুলো সমস্যা কিছু ফেস করে, যখন সমস্যা ফেস করে, তখন কেনিশিয়ান মেথডে সলভ করা হয়, ডিম্যান্ডটাকে অ্যাড্রেস করা হয়, নট নেসেসারি সাপ্লাই। সেই ল ছিল যে সাপ্লাই ক্রিয়েট করে সলভ করতে হবে। কেইন্স এসে বলল না, ইট ইজ নট সাপ্লাই ইস্যু, ইটস ডিম্যান্ড, ইউ হ্যাভ টু ক্রিয়েট ডিম্যান্ড। তো এটা হচ্ছে নতুন, এটা আমি জানতাম না। আগে দেখলাম আমি বেস্টলি সাফার ফ্রম সিভিয়ার আনএমপ্লয়মেন্ট। মার্কেট মেকানিজম থাকার পরেও আনএমপ্লয়মেন্ট থাকতে পারে। ইট ওয়াজ as big as 3 out of 5 people got unemployed in US at that time. To manage such problem, government has key role to play. আগে বলা হয়েছিল যে গভর্নমেন্ট কোনো রোলই প্লে করবে না, আর এখানে কেইন্স বলে যে না, ইটস অল অ্যাবাউট গভর্নমেন্ট, অনলি গভর্নমেন্ট ক্যান ক্রিয়েট এফেক্টিভ ডিমান্ড, নট লাইক মার্কেট ক্যান ডু ইট। তো আগে যে মার্কেটের উপর ফোকাস ছিল, সেই ফোকাসটা এখন গভর্নমেন্টের উপরে নিয়ে আসা হলো। গভর্নমেন্ট শুড মেক ইউজ অফ মাইন্ডেড পলিসি। গভর্নমেন্টের হাতে দুইটা পলিসি আছে, একটা মাইন্ডেড পলিসি, একটা ফিসকাল পলিসি। যদিও কেইন্স ফিসকাল পলিসি আগ্রহী ছিল, কেইন্স ফোকাস অন ম্যাক্রো ইকোনমিক্স অথবা মাইক্রো ইকোনমিক্স, দ্যাটস অল রাইট। বাট এই দুইটা পলিসির মধ্যে কেইন্স ওয়াজ ইন ফেভার অফ ফিসকাল পলিসি। যে গভর্নমেন্ট কাজটা করবে মাইন্ডেড পলিসি দিয়ে, মাইন্ডেড পলিসি দিয়ে কাজ হবে। কোন কাজ হবে না? যখন ফুল এমপ্লয়মেন্ট রেগুলেটেড হচ্ছে, ডিপার্টমেন্ট হচ্ছে, লস হচ্ছে, দেন গভর্নমেন্ট should come forward with fiscal policy rather than minded policy along with that. So that was the Keynesian. Keynesian আপনাকে বলা হয় Keynesian পরিচিত নাকি পরিচিত না? পরিচিত বলেছি Keynesian বানান হলে আপনি মার্কস কাটেন। So that is important. Assumption case, assumption এর পরে বলছি role of government, huge government intervention in the economy in the form of welfare state. Welfare state মানে যে সবসময় ওয়েলফেয়ার করার জন্য involved, how to make the best of population, how to serve the population best, এই সংক্রান্ত রিলিফ প্রোগ্রাম, হসপিটাল বিল্ডিং, রোডস অ্যান্ড হাইওয়ে, এইসব ওয়েলফেয়ার স্টেট। Although both monetary policy and fiscal policy contribute to economic development, but Keynes was more in favor of effectiveness of fiscal policy. আবার বলছি যে গভর্নমেন্টের আসতে হবে, এগোয় আসতে হবে, সেটা বলা হলো এখানে। গভর্নমেন্টের হাতে দুইটা পলিসি আছে, একটা মাইন্ডেড পলিসি, একটা ফিসকাল পলিসি। যেহেতু এর আগে মানে হচ্ছে কেইসের আগে কোয়ান্টিটি থিওরি অফ মানি ছিল। কোয়ান্টিটি থিওরি পরিচিত নাকি পরিচিত না? আমসোস কোয়ান্টিটি থিওরি, ফিশারের থিওরি নাম হচ্ছে কোয়ান্টিটি থিওরি, which is FD equals to PT, এরকম একটা থিওরি। প্রোডাকশন কোথাও FD equals to PT, মানুষের মানি সাপ্লাই বাড়িয়ে হচ্ছে দেশের ট্রানজ্যাকশন বাড়ানো যায়। কিন্তু অলরেডি ওটাকে বলা হয়েছিল যে কাজ করে না, মানে হচ্ছে মানি বলে যে মানি সাপ্লাই বাড়ালে প্রাইস বেড়ে যায়, মানি সাপ্লাই কমালে প্রাইস কমে যায়, দেশের কোনো লাভ ক্ষতি হয় না। এটা ছিল কোয়ান্টিটি থিওরি অফ মানি, যেটা ক্লাসিক্যাল থিওরি ছিল, যে মানি সাপ্লাই কমালে
আগেই ওই মাইন্ডের থিওরি কোয়ান্টিটি থিওরির মানি বলে দিয়েছিল, এস্টাবলিশ করেছিল যে ইট ডাজ নট ওয়ার্ক। তো কেইসও তাদের সাথে একমত হলো এবং মাইন্ডের পলিসি কাজ করে না। তো যদি মাইন্ডের পলিসি কাজ না করে তাহলে আর কি থাকলো হাতে? ফিসক্যাল পলিসি। তো কেইস ওয়াজ ফিসক্যালিস্ট। কেইসের একটা নাম হচ্ছে ফিসক্যালিস্ট বিকজ monetary policy often results in inflation and deflation rather than development. Development is fiscal policy the only weapon. এটা হচ্ছে কেরিশন কেরিশন। তবে একটা সেন্টেন্স নিয়ে আসতে দাঁড়াচ্ছে যে দেশের ডেভেলপমেন্ট করার জন্য গভর্নমেন্টের দরকার, গভর্নমেন্টের একটা স্ট্রং ইন্টারভেনশন দরকার এবং এই স্ট্রং ইন্টারভেনশনটা শুধুমাত্রই ফিসক্যাল পলিসি, মানে গভর্নমেন্ট ফিসক্যাল পলিসির একটা উইং হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, একটা উইং হচ্ছে গভর্নমেন্ট রেভিনিউ। তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার পলিসি এবং রেভিনিউ পলিসি দিয়েই ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে, আর কোনো কিছু থাকে না। এটাই হচ্ছে কেরিশন ইকোনমিক্সের ডেভেলপমেন্ট আইডিয়া। তাদের ডেভেলপমেন্ট আইডিয়া হচ্ছে যে গভর্নমেন্টের খরচ কমিয়ে অথবা বাড়িয়ে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার এবং রেভিনিউ, গভর্নমেন্টের ইনকাম এবং গভর্নমেন্টের খরচ, এইটাকে দ্যাট ইজ দ্য অনলি উইপন টু এনশিওর ইকোনমিক ডেভেলপমেন্ট। এটা ঠিক আছে, এটা আমি পরে বলতে চাচ্ছি। এরপরে তো হচ্ছে আরেকটি জিনিস খেয়াল রাখবে, that started in 36 does not end, does not end, does not end. তো সারা পৃথিবী এক প্রেজেন্ট দুইটা ব্লকে বিভক্ত, একটা তো কেরিশিয়ান আর তিন নম্বর আমরা করবো মাইগ্রেন্ট। তাহলে ইকোনমিক্স এই দুইটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে বিলং করবে, এর বাইরে কোথাও বিলং করতে পারে না। কেউ আর এখন বলতে পারবে না যে আমি ক্লাসিক্যালি বিশ্বাস করি। সো কেইস is still present and it is more present in economics of developing countries. আমরা এবং তারা এক কথা না। তুমি বলবে যে আমিও ইকোনমিক্সে বিশ্বাস করি, আমেরিকানরাও ইকোনমিক্সে বিশ্বাস করে, অথবা আমেরিকান গভর্নমেন্ট ইকোনমিক্সে বিশ্বাস করে। Not really. We cannot have agreement. That is the tragedy. এই কারণে এই আলোচনাটা ক্লাস আনা হয়েছে যে it is not possible that we have a single world and accordingly all of us believe the same method of development is not simply possible. কেন পসিবল না সেটা আমরা এখানে দেখবো, আর আগে এইটা বুঝবো যে there is a sharp division. কেইস যেই ধর্মে বিশ্বাস করে, মাইগ্রেন্টসদের ধর্ম মিলে না। তো কোনোভাবে দুইটা গ্রুপকে আমরা একত্রিত করতে পারবো না। কোনো সময় এটা হবে না দ্যাট IMF ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যখন আমরা কোনো টেবিলে বসছি আমরা একই কনক্লুশনে আসতে পারবো ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। এটা সম্ভব না, বিকজ ধর্ম আলাদা, বিশ্বাস আলাদা। আলাদা পরে ক্লিয়ার করছি কেন আলাদা, বাট বটম লাইনটা ক্লিয়ার করো। একটা গ্রুপের নাম হচ্ছে কেরিশিয়ান, দে আর ডিফারেন্ট ফর্ম, আর একটা গ্রুপের নাম হচ্ছে মাইন্ডেস। মাইন্ডেস সম্পর্কে কথা বলছি। মাইন্ডেস এদের ফাউন্ডার ওয়াজ মিল্টন ফ্রিডম্যান। The founder নাম শুনে তোমরা শুনে লেখো তো সবাই 5 বা 10 বার লেখো, লিখতে থাকো। মিল্টন ফ্রিডম্যান লেখো। মিল্টন ফ্রিডম্যান, এবার IEDMAN লিখতে থাকো, কয়েকবার লেখো। যতবার লিখতে তোমার মাথায় ঢুকে ততবার লেখো। তার ইকোনমিক্সের নাম হচ্ছে মাইন্ডেরিজম অথবা মাইন্ডেরিজ ইকোনমিক্স। ফাউন্ডার ছিল ফ্রিডম্যান। ওইখানে যেমন একটা ডেফিনিট ডেট অফ স্টার্টিং ছিল 36, কেইসের বই 36 পাবলিশ হয়েছে, এই কারণে 36 থেকে শুরু হয়েছে। ফ্রিডম্যানের এরকম একটা স্টার্টিং না,
এরকম একটা স্টার্টিং না, মানে ওই একটা পাবলিকেশন অফ সার্টেন বুক দিয়ে শুরু হলো তা না। আমরা 70s লিখছি, এটা কাইন্ড অফ 70-এর দশকে, 1970s এরকম ব্যাপারটা। বিকজ ফ্রিডম্যান অনেক লেখালেখি করেছে, কিন্তু একটা টেকনিক তার বইও আছে, বাট যখন ওই বইটা পাবলিশ হয় তখনও তার চিন্তাভাবনা ম্যাচিউর হয় না। সো দ্যাট আমরা বলতে পারবো না দিস ইজ মাই রিজন, দিস ইজ ফ্রিডম্যান না। বিকজ যখন ওই 70s-এ সেটি লেখাগুলো লেখে, সেটার মধ্যে ইট ওয়াজ মোর লাইক কেনিশিয়ান রাদার দ্যান এ নিউ থিওরি, যে সে একটা নিউ থিওরি প্রমাণিত করছে এরকম লক্ষণ প্রথম দিকে ছিল না। প্রথম দিকে যে একটা পয়েন্ট সে স্ক্যাটার ছিল, যে দিস ইজ আ পয়েন্ট অফ ডিফারেন্স ফ্রম কেইনস অর এক্সিস্টিং থিওরি এরকম, বাট not like that he introduces a new theory and thereby we say that এই বই থেকে তার চিন্তাভাবনা শুরু হলো তা না। তার চিন্তাভাবনাটা 70s থেকে ডেভেলপ করে। The founder is Milton Friedman, the famous US economist, got Nobel Prize in Statistics. He was loved by political people. So ওই সময় নিক্সন গভর্নমেন্ট তাকে খুব পছন্দ করছিল। নিক্সন গভর্নমেন্টের ইকোনমিক অ্যাডভাইজার ছিল, এবং তার কিছুদিন পরে ইংল্যান্ডে ছিল থ্যাচার গভর্নমেন্ট। She moved around UK. She was equally rude, just like Nixon in USA, so was Thatcher in UK. Just like Nixon was rude in the context of USA, so was Thatcher in case of UK, and in both the cases, Milton Friedman was their motto, their inspiration. So he was highly appreciated by a political popular. Marxists believe in the effectiveness of mind. এদের নাম হচ্ছে মানিটারিস্ট, বিকজ তারা মানিটারি পলিসিতে বিশ্বাস করতো, আর কেনিশিয়ান কি বিশ্বাস করতো? So they are called fiscalists, they are called monetarists because they were believer of monetarism. এরা মনে করতো, বুঝতে হবে, national income is a function of বড় হাতের এম দিয়ে মানি সাপ্লাই মিন করা হয়, ছোট হাতের এম দিয়ে ডিমান্ড ফর মানি মিন করা হয়। বড় হাতের এম দিয়ে কি মিন করা হয়? কি মিন করা হয়? আবার বলো। বড় হাত ছোট হাতের মানে আলাদা। বড় হাত মানে হচ্ছে মানি সাপ্লাই। বড় হাতের এম এর সাথে M1 দেওয়া হয়, M2। কখনো ছোট হাতের এম এর সাথে M1 দেওয়া হয়। বড় হাতের এম এর সাথে M1 দিলে ন্যারোয়েস্ট মানি, M2 রিলেটিভলি ব্রড মানি, গোজ অন 3, 4, যখন প্লাস্টিক মানি আসলে M5 হয়ে। সো এইসবই মানি, ইয়ে সাপ্লাই অফ মানি। তো তারা বিশ্বাস করতো যে মানি সাপ্লাই বাড়ালে এইটা বাড়তে পারে। পরোক্ষভাবে ল্যাঙ্গুয়েজটা মানির ব্যাপারে বলছি। এর আগে ছিল কোয়ান্টিটি থিওরি অফ মানি, সেটা বললো যে মানি সাপ্লাই বাড়লে ইনকাম আনচেঞ্জ থাকবে। দ্যাট ওয়াজ কোয়ান্টিটি থিওরি, ক্লাসিক্যাল থিওরি। দিস ইজ কোয়ান্টিটি থিওরি হচ্ছে ক্লাসিক্যাল থিওরি, নাকি বলি নাই, বলেছি, বাট তুমি করেছো কিনা? কোয়ান্টিটি থিওরি ক্লাসিক্যাল থিওরি বলা হয়েছে। কোয়ান্টিটি থিওরি কেইন্সের আগের থিওরি, তাহলে ক্লাসিক্যাল থিওরি। তো তার কেইন্স তো এই কথাটাই বিশ্বাস করতো যে মানি সাপ্লাই বাড়লে শুধুমাত্র প্রাইস বাড়বে। মানি সাপ্লাই বাড়লে ন্যাশনাল ইনকামের কোনো প্রতিবৃদ্ধি হবে না, দাম বাড়বে, দাম মূল্যস্তর কমলে দামের স্তর কমবে। মানি সাপ্লাই কমলে প্রাইস কমবে, তাহলে ন্যাশনাল ইনকাম তো কোনোভাবেই প্রভাবিত হচ্ছে না। এইটা
ক্লাসিক্যাল ইকোনমিক্সটাও বিশ্বাস করতো, কেইন্সও বিশ্বাস করতো। ঠিক আছে, এটা ক্লাসিক্যাল ইকোনমিক্সের থিওরি, বাট কেইন্স এইটা হোল্ড করে। আর মাইন্ডারি সেশন বললো যে না, এটা দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করা সম্ভব। মানি সাপ্লাই বাড়লে ন্যাশনাল ইনকাম বাড়তে পারে, বাড়বে এমন কথা না, কখন বাড়বে এবং কখন বাড়বে উদাহরণ দিচ্ছি। মানি সাপ্লাইয়ের একটা উদাহরণ হচ্ছে, মনে করো লোন, এগ্রিকালচার লোন এম এর মধ্যে আছে। এগ্রিকালচার কৃষি ঋণ আমরা দিচ্ছি, তাহলে কৃষি ঋণ যদি কৃষককে দেওয়া হয় তাহলে এম বাড়ছে, কৃষি ঋণ যদি দেওয়া হয় তাহলে এম বাড়ছে। আর এই ওয়াই বাড়াতে গেলে অনেকগুলো কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। One of them is that must go to the kishok farmers and he must make use of that for the sake of production, and that is not straightforward. যে ওই টাকা নিয়ে সে আসলে প্রোডাকশন করবে কিনা, আসলে প্রোডাকশন হবে কিনা, so many contingent, অনেকগুলো ইস্যুজ আছে। যদি সবগুলো সার্ভ করে, আমি কি আমার ইনস্টিটিউশন নীতির সময় বলেছিলাম যে সে মনে করে 100 টাকার লোন চাইল, ব্যাংকের ম্যানেজার তাকে 100 টাকা কেটে 50 টাকা করে দিল। 100 টাকা লোন চাইলে অনেক ম্যানেজার কমাই দেয় না, যত বেশি চাইবো ওদেরকে কম দিতে হবে, তাই সে একটাই বললো 100 টাকা, তাকে দেওয়া হলো 50 টাকা। তাইলে ওই 50 টাকা দিয়ে কিন্তু ফার্মিং হবে না, প্রোডাকশন হবে না। ওই 50 টাকাটা দিয়ে সে হয়তো মেয়ের বিয়ে দেবে, কয়টা হবে আমাদের তাই বলে যে যখন এটা হয় তখন অ্যাবিউজ হয়, on there is that goes to এরকম। তাইলে তখন এটা পারবে না। এইটা বাড়াতে গেলে একটা স্ট্রং ব্যাংকিং সিস্টেম লাগবে। Does the manager understand that? Are you clear? Does the manager understand the importance of ওই 100 টাকা, ওই বৈশাখ মাস, এইগুলো বুঝতে হবে তার। একটা পার্টিকুলার সময় দিতে হবে। এখন সে মনে করো ফাইলটা হেড অফিসে পাঠিয়ে দিল তার লয়ার একটু হেড অফিস করার জন্য, তাতে কি হলো, বৈশাখ মাসে চলে গেল। তাহলে জ্যৈষ্ঠ মাসে তাকে বলা হলো হ্যাঁ তোমার 100 টাকা মঞ্জুর করা হলো, এই 100 টাকা দিয়ে তো কাজ হবে না। So not on all M engages what, not all M engages what. এই ফিনান্সিয়াল ব্যাংকে ফিনান্সের ছেলেপেলে থাকা উচিত ছিল। ওইখানে আমরা সয়েল সায়েন্সের অথবা ইঞ্জিনিয়ারিং এর ছেলেপেলে রাখছি, তারা ফিনান্স বুঝতে পারছে না বলে অনেক প্রজেক্ট লোন দিচ্ছে না, অথবা প্রজেক্ট লোনকে রাইটলি দেওয়া হচ্ছে না। তাইলে এম টেক্স প্লেস, ওয়াই ডাজ নট। আর এই সব কথা কিন্তু মাইন্ডারিস্টদের কথা। এই যে তোমরা বাই ডেফিনেশন তোমরা বিলং করো মানিটারিস্টে, বিকজ তোমরা তো চাচ্ছ যে ব্যাংকিংয়ে ফিনান্সের ছেলেপেলে, ব্যাংকে ফিনান্সের লোক। So that is the belief of mindset that it might take place, might not take place as well. এটা টেক প্লেস করবে কিনা সেটা অনেকখানি ডিপেন্ড করে অনেকগুলো ইস্যুর উপরে। ওয়ান অফ দেম ইজ সেন্ট্রাল ব্যাংকিং ইন্ডিপেন্ডেন্স। সেন্ট্রাল ব্যাংক যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন ইট ওয়ার্কস। সেন্ট্রাল ব্যাংক যদি গভর্নমেন্টের সাবসার্ভেন্ট হয় ইট ডাজ নট ওয়ার্ক। তাহলে এইটা সবসময়ই ধরে নেওয়া যাবে না যে অ্যাজ ইটস এ ফাংশন, ইট ডাজ নট। সবসময় কি একটা ফাংশন থাকবে তা না। ইট মাইট ওয়ার্ক যদি ভালো পলিসি না হয়, যদি সেন্ট্রাল ব্যাংকিং অটোনমি না থাকে, রেজিস্ট্রিকশন ইজিলি না করা যায়, তাহলে এটা কাজ করবে না। বাট এটা কাজ করানোর জন্যই আমাদের ব্যাংকিং সিস্টেমটা ইনভলভ করতে হবে। এইটা হচ্ছে তাদের কথা, মাইন্ডারি পলিসি। তার মাইন্ডারি পলিসি বলতে কি এই জিনিসগুলোকে মিন করে। মাইন্ডারি পলিসি ইজ নট অ্যাবাউট এ পলিসি অনলি। We talked about the monetary framework, the financial framework. Who are working over there? What is the nature of employment over there? What is the orientation of the manager? How much he understands the problem? How much he is concerned of the productivity? So you have to satisfy করলে, then you got a good monetary framework, and then the monetary policy would work. So এরা বিশ্বাস করতো যে এইটাকে আমরা সেই ফর্মে নেব যাতে করে এইটা দিয়ে আমরা এই কাজটা করতে পারি, ডেভেলপমেন্টের কাজটা করতে পারি।
Okay, so it is still তাদের monetary policy. It's not about the interested কমালে monetary policy হয় যেটা এখন বাংলাদেশ আর্মির করছে যেমন ইন্টারেস্টেড কমালাম অথবা মানি সাপ্লাই চেঞ্জ করলে monetary policy কি তাদের idea of monetary policy was not confined to that. That was even more comprehensive with regard to the framework of financial sector, with regard to independence of central bank, with regard to the relation between central bank and commercial bank. এখন অনেক ব্যাপার আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংক একভাবে চাই যে এরা কাজ করুক, ওরা আলাদাভাবে কাজ করে। স্টক মার্কেট কাজ যেমন হয় আমাদের এখানে, তখন সেন্ট্রাল ব্যাংক চাচ্ছিল যে তারা এই স্টক ইনভেস্টমেন্টের জন্য লোন না দিবে, লোন দেবে না। এটা ওয়াজ দ্য ডিসিশন or policy of central bank. Commercial ব্যাংকগুলো কিন্তু শোনে নাই। Very clear? And that is a typical example to understand যে কেন এটা কাজ করবে কেন করবে না। যদি সেন্ট্রাল ব্যাংক ওই ডিসিপ্লিনটা কমার্শিয়াল ব্যাংক যখন শোনে নাই, তখন কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশের চেয়ে দেখাশোনা কিছু করার ছিল না। Very clear? তখন তো মাইন্ডারি পলিসি কাজ করবে না। মাইন্ডারি পলিসি কাজ করার জন্য ইউনিটের strong discipline led by central bank with enough independence of central bank. যদি থাকে সব কিছু আর অনেকগুলো কন্ডিশন যদি থাকে then and only then it would work. মানে হচ্ছে যে দেশের ডেভেলপমেন্টের জন্য মানি সাপ্লাই বাড়িয়ে ডেভেলপমেন্ট করা যাবে। এটা ছিল এই কারণে তাদেরকে বলা হয় মানিটারিস্ট। তারা এটা বিশ্বাস করে that they believe that national income can be promoted by means of increased money supply. But শুধু মানি সাপ্লাই না, আমি যা যা কন্ডিশন করলাম সবগুলোর সাথে মেনশন করতে হবে, বিকজ মাইন্ডেড পলিসি আবার শুধু মানি সাপ্লাই না, শুধু ইন্টারেস্ট রেট না, আরও অনেক কিছু জানে, পার্টিকুলারলি সেন্ট্রাল ব্যাংকিং, ইন্ডিপেন্ডেন্স, ইন্স্যুরিং, ডিসিপ্লিন ইন ফাইন্যান্সিয়াল সেক্টর। বাট সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য কি, রাইট? এটা দরকার। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য কি ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে কেইনসের সময় ছিল গভর্নমেন্ট ইজ দ্য কি। So try to make a difference between government and central bank. Government and central bank. Government and central bank. যারা মনিটারিতে বিশ্বাস করে তারা মনে করে আমেরিকার প্রেসিডেন্ট থেকে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের চেয়ারম্যান শুড বি মোর পাওয়ারফুল। ইনফ্যাক্ট তাকে মোর পাওয়ারই দেওয়া হয়েছে, তার টেরিটরি বাড়ানো হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট থেকে, বিকজ হি ইজ দ্য কি পারসন। Who is more important? Is like government more important? Is like central bank more important? According to that, central bank is more important rather than government. So economic, central bank. Like classical economics, এরা মার্কেট মেকানিজম বিশ্বাস করে। এটা আরেকটা নাম হচ্ছে নিও ক্লাসিক্যাল। নিও পরিচিত নাকি পরিচিত না? পরিচিত না হলে বড় করে রাখবে, এটা হচ্ছে নিও ক্লাসিক্যাল। নিও বানান কি? বলো, জোরে বলো, আরো জোরে বলো। নিও এইটাই বানান। এটা আরেকটা নাম হচ্ছে নিও ক্লাসিক্যাল, বিকজ এরা মূলত ক্লাসিক্যাল ইকোনমিক্স। এরা মূলত ক্লাসিক্যাল ইকোনমিক্সের একটা রুল ছিল, ওই রুলটাকে তারা কারেক্ট করে। ওই রুলটা ছিল ফুল এমপ্লয়মেন্ট ইজ অ্যান অটোমেটিক আউটকাম। এরা মনে করে না ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক আউটকাম না, তার জন্য আমাদের পলিসি নিতে হবে। এটা তো কেস আগে প্রুভ করা হচ্ছে। এবং অন্যান্য সব ব্যাপারে তারা মার্কেট মেকানিজমের আশ্রয় নেয়। তারা মনে করে ইকোনমিক ডেভেলপমেন্ট করা মানে হচ্ছে মার্কেট মেকানিজমকে ফ্রি করে দিতে হবে। ওই যে ডিম্যান্ড সাপ্লাই, ওইটাকে এটাকে কাজ করতে দিতে হবে, তাহলে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। এইটাকে কাজ করতে দিতে হবে, বিকজ গভর্নমেন্ট এখানে কোনো কিছু করবে না। ওকে, মাইটারি পলিসি এইটাকে ফ্যাসিলিটেট করবে, মাইটারি পলিসি। সো মাইটারিস্টরা নিও ক্লাসিক্যাল, তারা মূলত ক্লাসিক্যাল। তাদের একটাই ডিফারেন্স যে তারা ওই যে আগে প্রমাণ করা হয়েছিল ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি আসে না, তারাও একমত যে এটা তো অটোমেটিক্যালি আসে না, এটা প্রমাণিত। সো আদার দ্যান দ্যাট, for all sake, they are believer of classical economics or market mechanism. Like classical economics, Mises believe that market mechanism is necessary for economic development. Market mechanism থেকে development হবে, government should not. এটা classical economics এর বলছিল না?
government should not distort the market mechanism, and so government intervention should be minimum. এটা ক্লাসিক্যাল crowding out তাদের একটা থিওরি আছে crowding out মানে হচ্ছে যে government expenditure increase public expenditure. There is a crowding out effect of government expenditure implies that increase public expenditure. And the government intervention কাজ করে না কেন যে government expenditure যদি বাড়ানো হয় তখন investment মানে private investment ফল করবে। এটা হচ্ছে crowding out effect equation. গভর্নমেন্ট যদি এক্সপেন্ডিচার বাড়ায় তাহলে কেইসরা মনে করছিল যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, কিন্তু এরা মনে করে যে ডেভেলপমেন্ট হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে যে কারণ কি বললাম এটা ইনভেস্টমেন্ট ইন প্রাইভেট সেক্টর could be affected. উদাহরণ দিচ্ছি, মনে করে যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার উদাহরণ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার উদাহরণ। তো গভর্নমেন্ট যদি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালকে বড় করে তখন কি হবে যে একটা প্রাইভেট মেডিকেল ডেভেলপ করতে সেটা তো ডেভেলপ করবে না। এইটা হচ্ছে কেন প্রাইভেট ইনভেস্টমেন্ট করতে হবে। আবার বলছি, গভর্নমেন্ট যদি হসপিটাল হেলথের পিছনে খরচ বাড়িয়ে দেয় তাহলে প্রাইভেট হসপিটালগুলোর ইনভেস্টমেন্ট তো কমে যাবে। ওকে, সো এটাকে বলে ক্রাউডিং আউট ইফেক্ট, যে একটা ভূমিকা একটা আরেকটার উপরে ভূমিকা রাখবে। সো এই কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার দিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট করা যাবে না। একইভাবে গভর্নমেন্ট যখন ডেফিসিট বাজেট করবে মানে গভর্নমেন্টের খরচ ইজ গ্রেটার দ্যান রেভিনিউ, দ্যাটস কল্ড ডেফিসিট বাজেট। যখন করা হবে তখন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে গেল, তো এই কারণে প্রাইভেট বড়ই মানে আমরা যারা লোন নিতে যাব সেটা কমে যাবে। ডেফিসিট বাজেট করলে গভর্নমেন্ট যখন এক্সপেন্ডিচার বাড়াবে তখন দেখা যাবে যে প্রাইভেট বড়িং কমে যাচ্ছে, বিকজ গভর্নমেন্টের টাকা তো চলে যাচ্ছে, সুতরাং এইটা কমে যাবে। তো এটা যদি কমে যায় তাহলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, অথবা ইন্টারেস্ট বেড়ে যাবে বলে এটা কমে যাবে। দুইটাই কারেক্ট, ইন্টারেস্ট বাড়লো বলে এটা কমবে, এইটা যেমন কারেক্ট, এইটা কমবে বলে ইন্টারেস্ট বাড়বে, দুইটাই কারেক্ট। মানে এগুলো কোনো বুঝি কিনা আমি জানি না। ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স নাকি এক্স ইজ দ্য ফাংশন অফ ওয়াই, এই জটিলতায় আমরা যাব না। আমরা বলবো যে এটা কমলে ওইটা কমবে, এটা এই পাশে ওই পাশে ওইটা দরকার নাই। ক্রাউডিং আউটের দুইটা এক্সাম্পল বললাম। একটা হচ্ছে গভর্নমেন্ট যদি হসপিটাল বেশি বানায় তাহলে হচ্ছে প্রাইভেট হসপিটাল কম করবে, কমে যাবে। গভর্নমেন্ট যদি বাংলাদেশ চলছে কিন্তু ডেফিসিট বাজেটের উপরে, এবং ডেফিসিট বাজেটের কারণে কমার্শিয়াল ব্যাংকগুলোর উপরে চাপ আসছে, তাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট, তাদের যে টাকাটা দ্যাট ইজ ক্রাউডিং আউট। গভর্নমেন্ট তো প্রাইভেট ব্যাংকে টাকা নিয়ে যাচ্ছে, বুঝতে পারছে বাংলাদেশে কিন্তু একদম সত্য ঘটনা এটা, যে গভর্নমেন্ট এত পরিমাণে ডেফিসিট বাজেট করছে যে গভর্নমেন্টের বিভিন্ন সোর্স থেকে যত টাকা আর্ন করার কথা ছিল, যত টাকা কালেক্ট করার কথা ছিল, সেটা না হচ্ছে না। সো গভর্নমেন্ট কমার্শিয়াল ব্যাংক থেকে বড় করছে, কমার্শিয়াল ব্যাংক থেকে যখন গভর্নমেন্ট বড় করছে তখন আমাদের বড়িংয়ের টাকা কমে যাচ্ছে। দ্যাট ইজ ক্রাউডিং আউট, দ্যাট ইজ বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে এটা। এটা এই গভর্নমেন্ট হচ্ছে তা না, এটা লিগ্যাসি কন্টিনিউ। It had been there, it was accelerated, day by day accelerated হয়েছে, not like
শেখ হাসিনা গভর্নমেন্ট প্রথম এই ডিক্লারেশন করেছেন তা নয়, ইট ওয়াজ দেয়ার বিফোর, ইভেন বিফোর দ্যাট ইজ ইট ওয়াজ দেয়ার দ্যাট ডেফিসিট বাজেট দিয়ে দেশ চালানো। শেখ হাসিনার সময় এইটা অ্যাক্সিলারেট করেছে, পেরেছে, ওই বাধাটাই এখন একটা কাস্টম হয়ে গেছে। তো এই গভর্নমেন্টের বাজেটে আরও বেশি অ্যান্টিসিপেট করা হয়েছে, কোথা থেকে আসবে ডিমান্ডেড করা হয় নাই, সম্ভবত তাদের মাথায়, সম্ভবত না, অলরেডি তো বেশ কয়েকটা বড়িং হয়ে গেছে, অলরেডি enough evidence there that it is happening. So in consequence, private borrowing available fund কমে যাচ্ছে। এটা হচ্ছে টার্নিং আউট যদি এটা যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে ডেভেলপমেন্ট করা যায় না, বটম লাইনে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে ডেভেলপমেন্ট করা যায় না, ডেভেলপমেন্ট আরও ক্ষতিগ্রস্ত হয়। What is new is ক্ষতিগ্রস্ত হয়। তারপরে ডিফারেন্স কেইন বলেছিল যে এটা কাজ করবে না, যে কাজ করবে, এবং মাইন্ডের ইয়ার এটা বলছিল যে এইখানে বলছিল কাজ করবে না, এইখানে বলা হচ্ছে কি অ্যাডভার্স হবে, রিঅ্যাকশনই হবে। আবার বলছি এইখানে এই প্যারাগ্রাফের আগে পর্যন্ত দাঁড়াচ্ছিল যে মাইন্ডের পলিসি কাজ করবে, ফিসক্যাল পলিসি কাজ করবে না, আর এইখানে এসে আমরা জানলাম, টার্নিং আউট দিয়ে জানলাম যে ফিসক্যাল পলিসি দেশের জন্য ক্ষতিকারক হবে, ক্ষতিকারক হবে, দ্যাট ইজ মোর ড্যামেজ। আমি মনে করা হতো কেউ এটা কাজ করবে করবে, না করবে না করবে, এই টার্নিং আউট তৈরি করলো যে না এটা কাজ করবে না, শুধু তা না এটা ক্ষতি করবে, ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কী হবে, প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে। সো it has got not like neutral effect, it has got damaging effect, that is coming out. Now we just proceed. Condition assumption মানে মূলত যে কারণে এগ্রিমেন্ট সম্ভব না, সেটা হচ্ছে এটা একটা কনসেপ্ট, নাম কি বলো, জোরে বলো তো, আরো জোরে বলো, আরো জোরে বলো, মাথায় ঢুকতে হবে এটা, what we are talking about. না দেখে বলো। Martinity আমরা চিনি, Martinity মানে হচ্ছে ফার্স্ট অরেঞ্জ গিভস স্যাটিসফ্যাকশন কম্পেয়ার টু দ্যাট সেকেন্ড অরেঞ্জ গিভস লেস স্যাটিসফ্যাকশন, এটা সেটা পড়ে আসছি, দ্যাট ইজ মার্জিয়ানিটি। তাহলে মার্জিয়ানিটিকে হওয়ার কথা অরেঞ্জের, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। যেটা এখানে নতুন সেটা হচ্ছে ইনকামের একটা মার্জিয়ানিটি থাকার কথা, কি কথা। So that is the new idea, that is the new and difficult to solve, difficult to grasp that. মার্জিনাল লিকুইডিটি তোমরা বুঝো, আমরা শিওর, বাট এখানে বুঝতে হবে কি বুঝতে হবে অফ ইনকাম, ইনকামের মার্জিনাল লিকুইডিটি থাকে কিনা সেটা বুঝতে হবে। তো লিকুইডিটি মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, মার্জিনাল লিকুইডিটি মানে মার্জিনাল ইউনিটের স্যাটিসফ্যাকশন। তো অরেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার, ফার্স্ট অরেঞ্জ কতখানি স্যাটিসফ্যাকশন দিল, সেকেন্ড অরেঞ্জ কতখানি স্যাটিসফ্যাকশন দিল, তো এটা সমান থাকতে পারে, কমতে পারে, এটসেট্রা, ওইটা নিয়ে কোনো জটিলতা নাই। ইনকামের মার্জিনালিটি থাকে কিনা, সো দ্যাট ইজ দ্য মিনিং অফ মার্জিনাল মানে এক, মার্জিনাল মানে কি এক না, বুঝে নাকি বুঝে না, মার্জিনাল মানে কয়টা থাকে, মার্জিনালের মধ্যে মার্জিনাল সবসময় একটা থাকে, ফার্স্ট ইউনিট বলা হচ্ছে, ফার্স্ট ইউনিটের সাথে সেকেন্ড ইউনিট, সেকেন্ড ইউনিটের মধ্যে কয়টা আছে, আর ক্লিয়ার ওইটা হচ্ছে মার্জিনাল। nth ইউনিট, nth ইউনিটের মধ্যে কয়টা আছে, কয়টা আছে, nth বলছি, nth এর মধ্যে কয়টা থাকে, কয়টা থাকে, হ্যাঁ সেটা বলবো, একটা থাকে। এইটা ক্লিয়ার কিনা, n ইকুয়ালস টু যদি 100 হয় তাহলে এটা 100তম টাকার কথা বলছি,
সো মার্জিনাল মানেই একের আলোচনা সেই একটা ভ্যারি করতে পারে, প্রথম ইউনিট হতে পারে, দ্বিতীয় ইউনিট হবে, এনএন ইউনিট হতে পারে, 100 ইউনিট হতে পারে, 1000 ইউনিট হতে পারে। তো ওই ইনকামের অততম টাকার স্যাটিসফ্যাকশন, এটা নিয়ে আমরা কথা বলছি। অততম টাকার স্যাটিসফ্যাকশন নিয়ে কথা বলছি। মনে করো এটা 100তম টাকা ইনকামের ইউটিলিটি। এটা 500তম টাকার ইউটিলিটি। এইটা একই রকম থাকবে নাকি কমবে? তোমার কমন সেন্স কি বলে? কেন কমবে? উদাহরণ দাও। কি কিনবা? কফি নাকি? কফি মানে? কফি পাই। ওই ঝামেলা করা যাবে না, ওই কারণে আমি অনেক কথা এনে বুঝালাম। কিন্তু 1 টাকা নিয়ে আলোচনা করছি, 1 টাকা এবার বুঝাবো। এইখানে তুমি 100তম মার্জিনাল না, এর মধ্যে কয় টাকা আছে? এর মধ্যে কয় টাকা আছে? 1 টাকাই আছে, 100 মার্জিনাল ইনকাম আমরা বলছি। এইটা হচ্ছে এই টোটাল মিলে 500, কিন্তু আমি তো এই পয়েন্ট নিয়ে আলোচনা করছি। এইখানে তো 1 টাকা আছে, তাহলে এই 1 টাকা ভার্সেস এই 1 টাকা, এইটাকে মাথায় ঢুকাও। কাকে নিয়ে আলোচনা করছি ওইটাকে মাথায় ঢুকাও। আগে মাথায় ঢুকাও যে আমি 1 টাকা নিয়ে আলোচনা করছি, 1 টাকা নিয়ে আগে বলেছি যে ঝামেলা আছে, বুঝতে সমস্যা আছে, difficult to solve বলা হয়েছে। So try to understand that it is not that easy to understand. So satisfaction কমবে নাকি অপরিবর্তিত থাকবে? That's my question. কি বল? বলতে পারবা? কি কমবে? কেন? ডিমিনিশিং কিনা সেটা তো আমরা জানি না, ইউটিলিটি তো বুঝতে পারছি না, ডিমিনিশিং তো পরে। প্রথম ইউনিটগুলা আমার নেসেসারিতে যাবে, এই জন্য একটা স্যাটিসফ্যাকশন বেশি থাকার। আর পরের যে ইউনিটগুলো আমি ইনকাম করবো, এটা আমার কোনো লাক্সারিয়াস কাজে আমি হয়তো ব্যয় করবো, যার কারণে আমার স্যাটিসফ্যাকশনটা হয়তো কমে যাবে, এই কারণে করতে পারি। তার এক্সাম্পল ঠিক আছে, মানে সে বুঝছে ঠিক, উত্তর ঠিক না, কিন্তু সে বুঝছে ঠিক, দ্যাট ইজ ফাইন। 1 টাকা নিয়ে আমরা কথা বলছি, 1 টাকা নিয়ে কথা বলছি, আমরা 100 টাকা নিয়ে কথা বলছি, 1 টাকা নিয়ে কথা বলছি না? এই 1 টাকা তোমাকে বেশি স্যাটিসফ্যাকশন দেবে না এই 1 টাকা বেশি স্যাটিসফ্যাকশন দেবে? তাহলে এখানে 500 টাকার ভূমিকাটা জরুরি না, 1 টাকাটাকে ফোকাস করো। তাইলে তুমি বলছো যে এই 1 টাকা কম স্যাটিসফ্যাকশন দেবে বিকজ এইটা হচ্ছে আমার বেসিক নেসেসিটির জন্য দরকার ছিল, আর এইটা হচ্ছে আমার লাক্সারিয়াসের জন্য এই 1 টাকা দরকার। তো লাক্সারিয়াসের কনসেপ্টটা বেসিকের কনসেপ্ট থেকে লেস ইম্পর্টেন্ট মনে করছো। এটা ক্লিয়ার করতে হয়। যে জটিলতা এখন আমরা আসছি সেটা হচ্ছে যে কেউ লাক্সারিয়াস একটা কনজাম্পশন করবে কয় টাকা? 1 টাকা ভার্সেস সে বেসিক ব্রেড কিনবে কয় টাকা? 1 টাকা। তাহলে এই 1 টাকাটা বেশি জরুরি না ওই 1 টাকাটা বেশি জরুরি? তখন রকফেলার নাম শুনেছো? রকফেলার হচ্ছে আমাদের জেনারেশনের রিচ ম্যানের সিম্বল হিসেবে ইউজ করা হতো। রকফেলার ইজ দ্য রিচেস্ট ম্যান। এখন যেমন এটা ইউজ করা হয় তখন রকফেলার ইউজ করা। রকফেলার ওয়াজ আস্কড, হোয়াট ডু ইউ সে?
What did you say? Because you should know money more than anyone else. Money the income is সবচেয়ে বেশি successful তুমি পৃথিবীতে. So you must know better than anyone else. So what do you say? তখন সে বললো, I am equally eager to have one more dollar as I was 20 years ago. কথা বুঝার চেষ্টা করো। রকফেলার তার উত্তর দিল, I am equally eager, আগ্রহী to get one more dollar, just like I was 20 years ago. তার কথা অনুযায়ী দাঁড়ায় এইখানেও যতখানি স্যাটিসফ্যাকশন, এইখানেও ততখানি স্যাটিসফ্যাকশন। So it does not diminish. It does not, according to Rockefeller, it does not. Here does not নিজেকে কনভিন্স করে, does not কেন হচ্ছে? কেউ যদি বলে আমি equally greedy, equally eager, equally interested, just like আমি এখানে যখন ছিলাম তখনও 1 টাকা ইনকামের জন্য যতখানি আগ্রহী ছিলাম, এখনো 1 টাকা ইনকামের জন্য ততখানি কি আগ্রহী, তাহলে that indicates that it does not diminish. এখন তুমি বলছো কেইন্স বিশ্বাস করে যে it goes down. কেইন্সের সাথে ওদের পার্থক্য যে কেইন্স মনে করে, ওই যুক্ত মনে করে এইটা দিয়ে এই 1 টাকা হলে অথবা না হলে his child will die out. এই 1 টাকা yes no life and death question. আর ক্লিয়ার এই 1 টাকা ওই মার্সিডিজের লাইফ এন্ড ডেথ, মার্সিডিজের yes no question. So conceptually both are necessary, but then again একটা মার্সিডিজের yes no ইস্যু আর একটা হচ্ছে বাচ্চার লাইফ এন্ড ডেথ ইস্যু. So what is conceivable is this is more important than this one. So Keynes মনে করে it goes down. So it is for example 9, এটা 1 maybe 1 থেকে বেশি, 1 এর বেশি থেকেও শুরু করতে পারে, ওটা ডিফারেন্ট থিওরি, যেটা 1 থেকে শুরু হবে নাকি মোর দ্যান 1. তো এই কন্ট্রোভার্সিতে যেও না, এটা নিয়ে অনেক থিওরি আছে, যদি তুমি এটা 2 থেকে স্টার্ট করো তো 1.5 থেকে স্টার্ট করো তাহলেও ডিফেন্ডেবল, যদি তুমি 1 থেকে স্টার্ট করো দ্যাট ইজ ডিফেন্ডেবল। ওইটা নিয়ে আমাদের আলোচনা না, আমাদের আলোচনা হচ্ছে যে এইটা মনে করো 0.9, এটা 6 না, এটা লেটস সাপোজ 0.7, আর এইটা মনে করো 0.6। যে 500তম টাকা 0.6 এর স্যাটিসফ্যাকশন দেয়, অথবা 100তম টাকা 0.9 এর স্যাটিসফ্যাকশন দেয়। এটা হচ্ছে, এটা কারা বিশ্বাস করে? কেইনসিয়ানদের বিশ্বাস। এটা কেইনস আমি বুঝছি না, তারপরে এটা পড়ো। কেইনস বিলিভ ইন এ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অফ ফাংশন, ডটেড লাইন যদি যেটা দেখাচ্ছি আন্ডার দ্য অ্যাজাম্পশন অফ, এটা হচ্ছে কেইনস। আর এটা অ্যাজাম্পশন হচ্ছে কনস্ট্যান্ট। এর মধ্যে থেকে পড়ো, মাই ড্রিমস বিলিভ দ্যাট এরা বলছে argue that Keynesian proposition of diminishing marginal utility function of income is not true not. Rather, it remains constant at all levels of income, like the thick line. এইটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে দুজনের অ্যাজাম্পশন কত পার্থক্য। তাইলে কি দাঁড়াচ্ছে, তাইলে দাঁড়াচ্ছে একটা সিরিয়াস ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যে এর কাছ থেকে যদি 1 টাকা কেটে নেওয়া হয়, কেটে নেওয়া মানে হচ্ছে মাইনাস, নেওয়া মানে হচ্ছে ট্যাক্স। ট্যাক্স নিলে কিউ বি ডিপ্রাইভের কারণে মাইনাস, এবং ওই টাকাটাই একে দেওয়া হলো, তাই দিস ইজ পজিটিভ ওয়ান। ওয়ান মোর টাইম, এখানে গভর্নমেন্ট একটা কাজ করছে, সেই কাজ থেকে 1 টাকা নিচ্ছে,
একে 1 টাকা, ওই টাকাটাই ওকে দিচ্ছে। তাহলে হি ইজ ওয়ার্ডস অফ কেটে নেওয়া হচ্ছে এই কারণে 0.9 ইউটিলিটি, অ্যান্ড হি ইজ বেটার অফ বাই কত 0.6। তো দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? যোগ করতে হবে এটা মাইনাস 0.6। তাহলে তার কাছ থেকে নিলে কমে যাচ্ছে 0.9 আর তাকে দিলে হচ্ছে 0.6। 0.3 ইউটিলিটি অ্যাডিশন হচ্ছে। ইউটিলিটি অ্যাডিশন হচ্ছে। ইউটিলিটি এর ইউটিলিটি ছিল 0.9, সরি কেটে নিচ্ছে তো তার কাছ থেকে কেটে নিচ্ছে। বলো কি বুঝছো? কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে? এখানে হচ্ছে মাইনাস হবে আর এইখানে হচ্ছে প্লাস হবে। ট্যাক্স দেয় কে? বড় লোকরা। সো 3 ডিভাইড বাই -1 1 টাকা তার কাছে কেটে নেওয়া হচ্ছে আর তাকে দেওয়া হচ্ছে। তাকে দেওয়া হচ্ছে মানে 0.9 যোগ হচ্ছে, তাকে কেটে নেওয়া হয়ে যাচ্ছে মানে হচ্ছে 0.6। তাহলে 0.9 minus 0.6 equals to 0.3। তাহলে এই ইউটিলিটি জেনারেশন হচ্ছে 0.3। সহজ ভাষায় স্টেট করার কথা কোনো জটিলতা নাই, কোনো আর্গুমেন্টের সুযোগ নেই। যে একজন ধনী লোককে এখানে গভর্নমেন্ট কোনো কাজ করছে, উত্তর হচ্ছে করছে না। গভর্নমেন্ট কোনো প্রোডাকশন প্রসেস রান করছে, উত্তর হচ্ছে করছে না। কোনো প্রোডাকশন প্রসেস হচ্ছে, এখানে 4 লাখ তৈরি করা হচ্ছে না। তাহলে 4 লাখ তৈরি করা ইজ কল্ড ইউটিলিটি জেনারেশন। প্রোডাকশন, ইকোনমিক প্রোডাকশন কাকে বলে? উত্তর হচ্ছে ইউটিলিটি জেনারেশন। কেউকে আমরা একটা কাঠ কেটে আমরা এটা তৈরি করলাম, তাহলে কত ইউনিট জেনারেশন হলো? কাঠের দাম ছিল লেস হলো 200 টাকা, এটার দাম হলো 300 টাকা। তাহলে 300 মাইনাস 200 ইকুয়ালস টু 100 ইউটিলিটি জেনারেশন। এইখানে ইউটিলিটি জেনারেশন হচ্ছে অলদো নো প্রোডাকশন প্রসেস দেয়ার। গভর্নমেন্ট কিছু তৈরি করছে না, কিন্তু শুধু এর কাছ থেকে টাকা নিয়ে তাকে দিচ্ছে এবং তাতেই দেশের ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে কেইন্স এইটাকে আর্গুই করছে যে এই কাজটা গভর্নমেন্টের করা উচিত। গভর্নমেন্ট যত বেশি করবে তত এইটা কমবে, এইটা বাড়বে। আরো বেশি করা দরকার, বিকজ এখনো তো ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ডেভেলপমেন্ট। তাহলে কি দাঁড়াচ্ছে? মোর অফ ফিসক্যাল ইন্টারভেনশন, মোর অফ ফিসক্যাল পলিসি। অমুকের কাছ থেকে টাকা নিয়ে তমুককে দাও। আবার বলছি, এর মধ্যে কোনো প্রোডাকশন প্রসেস নাই। এরকম না যে গভর্নমেন্ট ধান উৎপাদন করছে, ধান উৎপাদনকে আমরা জানি প্রোডাকশন, দ্যাট ইজ ইউটিলিটি জেনারেশন। এখানে কোনো উৎপাদন ছাড়াই উৎপাদন ছাড়াই মানে উইদাউট রানিং এনি প্রোডাকশন প্রসেস, প্রোডাকশন টেক্স প্লেস। উইদাউট রানিং এনি প্রোডাকশন প্রসেস মানে হচ্ছে ধান উৎপাদন করা তো হচ্ছে না, কিন্তু প্রোডাকশনটা হচ্ছে। বিভিন্ন প্রোডাকশন হচ্ছে এইটা। ইকোনমিক্স প্রোডাকশনকে ডিফাইন করে কিন্তু addition of utility, net addition of utility. So that is what is productive. তাহলে গভর্নমেন্ট যত বেশি ফিসক্যাল অ্যাক্টিভিটিস করবে তত দেশের ডেভেলপমেন্ট হবে। এটা হচ্ছে কেইন্সের আইডিয়া। এই আইডিয়াটা কখন সত্যি হচ্ছে? যদি এইটা হয়, তাই যদি এইটা হয়, ক্লিয়ার? তাহলে কি সত্যি হচ্ছে? That is the difference between IMF and rest of the country. That is the difference between
US economics and our economics. US economics is surrounded on that proposition that remains constant. যদি কনস্ট্যান্টলি থাকে তাহলে 1 টাকা কেটে নিলে তো সে 0.7 ডিপ্রাইভ হবে, তাকে 1 টাকা দিলে 0.7 বেটার অফ হবে, তাহলে প্লাস 0.7 প্লাস মাইনাস 0.7 ইকুয়াল টু 0। তাহলে গভর্নমেন্টের ফিসক্যাল পলিসির কোনো লাভ নাই, আর ক্লিয়ার ফিসক্যাল পলিসির আর কোনো effectiveness নাই। তখন the only policy we are left with is monetary policy. We have changed your development by the help of monetary policy. You cannot expect that fiscal policy will do something. It does not. So that is the difference in between classical. Sorry. তার সাথে কার ডিফারেন্স আবার করলাম? তার সাথে কার? আমার বলো। Okay, Keynesian and Mises. Keynesian and Mises. In the present day world, there is a huge popularity of monetary. World Bank, IMF kind of developing agencies rely on monetary economics more than Keynesian economics. Okay, all the Western government they believe in monetaries. All the Western government, all the Eastern government or developing countries, তারা আমি বলবো না যে তারা সবাই কেনিশিয়ানে বিশ্বাস করে তা না, but that is divided, but over there is not divided. So এইভাবে ভাগ করা হয়। So যখন আমরা আইএমএফ এর সাথে বাংলাদেশ যখন বসে তখন দেখো ফান্ডামেন্টাল ডিফারেন্স থেকে যাচ্ছে। তো তারা মনে করছে does not make any difference, আমরা মনে করছি makes a difference। দুইটাই এরকম সম্ভব না যে a bit of this is true, a bit of that is true as well. So there is a sharp difference between the two corners, so that it is not possible to arrive at a common development point. It's not possible to have an agreement. Actually, marginalization নিয়ে আলোচনাটা ultimately কনভার্জেন্সে যাচ্ছে না, আলটিমেটলি হচ্ছে ডাইভার্জেন্সে চলে যাচ্ছে, পার্থক্য ক্রিয়েট করে দিচ্ছে। মার্জিনালাইজেশনে অ্যাট ওয়ান পয়েন্ট যদি আমরা বলি ওয়ান ফাইন মর্নিং আমরা ইন্টিগ্রেট করবো হোল ওয়ার্ল্ডের জন্য একটা কমন পলিসি অফ ডেভেলপমেন্ট করবো, এখন আর সম্ভব না। ক্লিয়ার? সো দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার লাস্ট পয়েন্ট অফ মেসেজ, যে ইট ইজ নট লাইক যে আইএমএফ বাংলাদেশের ডেভেলপমেন্ট চায় না। IMF is honest to the development of Bangladesh. No argument about that, no doubt about that. That IMF, World Bank, they are our development partners. They want that this country should develop, and we must play some role so that development takes place. But integration একমত হওয়া সম্ভব না। Okay, because religion is different. This is the religion. The nature for what is. Okay, আমাদের মার্জিনালাইজেশনের চ্যাপ্টার শেষ হয়ে গেছে।